শার্টের কলার ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে আমার সদ্য বিয়ে করাবো। তবে একটা না দুইটা বউ, দুজনে দুই দিক থেকে শার্টের কলার ধরে আমাকে টেনে নিয়ে গিয়ে বাসের ঘরে প্রবেশ করলো। তার একজন গিয়ে দরজা বন্ধ করে দিল, আর একজন আমাকে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। আমি কাঁপা কাঁপা সরে আমতা আমতা করে বললাম, আপু দেখো, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি তোমাদের ছোট বোনের মতো, তাই না? আমার কথা শুনে তারা দুই বোন একে অপরের দিকে তাকিয়ে বড় বোন বলে উঠলো, ছোট বোনের মতো মানে কি? তখন ছোট বোন বলে উঠলো, তোর মাথায় কি পাগল হয়েছে নাকি? বলে ছুটে এসে আমাকে ধরতে লাগলো। আমি খাটে এসে গুটিসুটি হয়ে এক কোনায় বসে কাপা সরে একটা নিঃশ্বাস ছেড়ে বললাম, দেখো তোমরা যা করছো তাতে আমি ভুলেই গিয়েছি আমি একটা ছেলে নাকি মেয়ে। তোমাদের দেখে মনে হচ্ছে তোমরাই ছেলে আর আমি মেয়ে। আমার কথা শুনে দুজনেই ডেভিলের মতো হুহা করে হেসে ওঠে, আর তাদের মধ্যে বড় বোন বলে ওঠে, হি হি, তাই নাকি? মনে কর তুই মেয়ে। তখন ছোট বোন বলে, আর আমরা হলাম ছেলে, আর আজকে আমরা দুজন মিলে তোর সতীত্ব হরণ করব। এটা বলেই হি হি করে হেসে ওঠে। ওদের কথা আর হাসি দেখে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ওরা যেই আমাকে ধরে কিস করতে যাবে তখনই আমি বলে উঠি, আপু আমি পানি খাবো। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে একজন গিয়ে আমাকে পানি দেয়। আমি উঠে বসে পানি খেতে থাকি। পানি খাওয়া শেষ, ইচ্ছে করে নিজের গায়ে পানি ঢেলে দিই। তারপর ফ্রেশ হবো বলে ওয়াশরুমে চলে যাই। এখন ফ্রেশ হতে হতে চলুন আপনাদেরকে আমার কাহিনীটা বলি। আমি কে আর এসব কি হচ্ছে তাও আপনাদেরকে বলি, কেমন? আমি হলাম সামি চৌধুরী। এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। আব্বু আম্মুর একমাত্র সন্তান আমি। আব্বু ব্যবসায়ী আর আম্মু গৃহিণী। আমাদের জয়েন্ট ফ্যামিলি, আর ব্যবসাটাও জয়েন্ট। আমার আব্বু আর মামা মিলে দেখাশোনা করে সেটা। আসলে আমার আব্বু পরিবারের একমাত্র সন্তান ছিল, তাই আমাদের বাসায় মামারাও একসাথে থাকেন। আব্বু আম্মু মামা মামি আর দাদা দাদি মিলে, আর আমার মামাতো দুই বোন একসাথে আমাদের জয়েন্ট ফ্যামিলি। আর আমার দুই বউ আমার সম্পর্কে মামাতো বোন হয়। আমার একমাত্র মামার দুই মেয়ে ওরা, তারা দুজন যমজ বোন, এক সেকেন্ডের ছোট বড় তারা। যে একটু বড় তার নাম রাইসা চৌধুরী, আর যে একটু ছোট তার নাম রাফিয়া চৌধুরী। আমি ছোটবেলা থেকেই তাদেরকে অনেক ভয় পেতাম, কারণ ওরা দুজনই আমাকে আব্বু আম্মুর কাছ থেকে শুধু শুধু মার খাওয়াতো। শুধু তাই নয়, সুযোগ পেলে তারাও পেটাতো, কিন্তু মামা মামি আমাকে বাঁচিয়ে নিত। আমার থেকে 3 বছরের বড় ওরা, আর ওদের রাগের জন্যই আমি ওদের অনেক ভয় পেতাম। একবার যখন আমি ক্লাস 2তে পড়ি তখন আমাকে অনেক ভয় দেখিয়েছিল তারা। ওরা যেখানে যেত আমি সেখান থেকে পালিয়ে যেতাম। স্কুলে যাওয়ার সময় শুধু স্কুলে যেতাম, আর বাকি সময় রুমে বন্দি হয়ে থাকতাম। আবার মাঝে মধ্যে ওদের জন্য স্কুলেও যেতাম না। আব্বু আম্মু ভাবতো ঠিক হয়ে যাবে, কিন্তু 1 বছর পার হওয়ার পরেও যখন আমি ওদের ভয়ে রুম থেকে বের হতাম না, ঠিক মতো খেতাম না, তখন সবাই মিলে সিদ্ধান্ত নেই খালাদের বাড়িতে আমাকে পাঠিয়ে দেবেন। কিন্তু আমার আম্মু রাজি হই না। তখন আব্বু বলে, দেখো সে আমাদের একমাত্র ছেলে, সে যদি এভাবে ঘরে বন্দি থাকে তাহলে সামনে কি হবে সেটা ভেবে দেখেছ? স্বামী হয়তো কোনো কারণে মামনিদের বই পাই, দেখো পরে সবকিছু ঠিক হয়ে গেলে আবারও তাকে বাসায় ফিরে আনবো। আর তাছাড়া তুমি সেখানে গিয়ে থেকো মাঝে মধ্যে। আপুর কথাই আম্মু বিষয়টা ভেবে দেখলো। আমাকে ঢাকা থেকে যশোর পাঠিয়ে দেওয়া হলো খালাদের বাসায়। তবে একা না, সাথে আম্মু আছে। 3 বছর পর যখন 5-এর পরীক্ষা দিতে বাসায় ফিরলাম তখন আপুদের আগের মতো বই পেতাম না। তা দেখে আব্বু তো মহা খুশি, কিন্তু আপুরা আমার সাথে কেমন আচরণ করতো তা আমি নিজেই কিছু বুঝতাম না। আমি যেখানে যেতাম তারা আমার পিছন পিছন সেখানে যেত। আমি কোনো বিপদে পড়লে তারা আমাকে উদ্ধার করত, নিজের বাগের খাবার আমাকে দিয়ে দিত। একদিন আমি যখন ঘুরতে যাই সেখানে আপুরাও ঘুরতে আসে আমার সাথে। সেখানে গিয়ে আপুরা ফুচকা খেতে চাইল, আর আমাকেও বলে ফুচকা খেতে। তাই আমাকে রাজি হতে হলো ইচ্ছা না থাকা সত্ত্বেও। বিয়ার করার 2 প্লেট জাল ফুচকা অর্ডার দিয়ে আমি বেঞ্চে গিয়ে বসে পড়লাম। আমি মাঝখানে, আপু দুইটা দুই পাশে। আপুরা হাতে ফুচকা নিয়ে দুইজনে আমার সামনে ফুচকা তুলে বলে, আ করো বাবু। আমি একজনের হাত থেকে ফুচকা মুখে নিয়ে বুঝতে পারলাম অনেক জাল হয়েছে। তারপরে আবার আরেকজনে দিল। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি তখন চিল্লিয়ে বলতে লাগলাম, আমি ফুচকা খাবো না। ফুচকাওয়ালা মামাকে পানি দিতে বললাম, ফুচকাওয়ালা মামা বললো পানি শেষ, দাঁড়াও আমি যাইতাছি নিয়ে আইতাছি। এদিকে আমি চিল্লাইতাছি, তখন তারা কি করবে ভেবে পাচ্ছে না। ঠিক তখন রাইসা আপু আমার ঠোঁট জোড়া দখল করে নিয়ে সিনেমায় যেমন করে তেমন করতে লাগলো। ঠিক 5 মিনিট পর রাইসা আপু আমার ঠোঁট জোড়া দখল করে নিল ঠিক সিনেমার মতো। 5 মিনিট পর আমাকে ছেড়ে দিয়ে বলে, কিরে এবার জাল কমছে তো? আমি হাঁপাইতে বলি, হ্যাঁ কমছে। কিন্তু তুমি এটা কি করলে? এটা তো পচা কাজ বলে আমি রাফিয়া আপুর দিকে যেতে লাগলাম। রাফিয়া আপু তখন করুণভাবে বলল, তোর সাথে কথা নেই স্বামী, তুই রাস্তার কাছ থেকে ফুচকা খেলি, আমারটা খেলি না কেন?
আমি রাফি আপুর কথা শুনে বললাম, আপু দেখো ওইটা অনেক ঝাল, তাই আমি খেতে পারিনি। তখন রাফি আপু বলল, তুই আমার হাত থেকে ফুচকা খেলে আমি তোকে আইসক্রিম কিনে খাওয়াবো। আইসক্রিমের কথা শুনে আমি ফুচকাটা মুখে নিলাম, কারণ আইসক্রিম আমার অনেক পছন্দের। আর ফুচকাটা মুখে নিতেই আমি বললাম, ও মাগো মরে গেলাম, ঝাল ঝাল পানি পানি। আমার এই অবস্থা দেখে রাইসা আপু ফুচকাওয়ালা মামার খোঁজ করতে গেল, কারণ সেই কখন সেজে গেল, এখনো আসার কোনো লক্ষণ নেই। রাইসা আপু চলে যাওয়ার পর রাফি আপু আমাকে তার দিয়ে ঘুরিয়ে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট জুড়ো ডুবিয়ে দিয়ে কিস করতে লাগলো। একটু পর রাইসা আপু চলে আসলো, আর এসে দেখে এই অবস্থা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সে এগুলো দেখে কোনো কিছু না বলে বেঞ্চে বসে পড়ল। রাফি আপু আমাকে প্রায় 7 মিনিট পর ছাড়লো। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, রাফি আপু তুমিও বোঝা, তোমরা দুইজনে আমার সাথে এটা কি করলে, আমার ঠোঁট জ্বলছে। তখন রাফি আপু বলল, চাল কমিনি। আমি মাথা দাঁড়িয়ে হ্যাঁ বললাম। তখন ফুচকাওয়ালা মামা এলো একটা পানি ভর্তি কলসি নিয়ে। এসে দেখে আমি স্বাভাবিক, সবকিছু শান্ত। ফুচকাওয়ালা মামাকে দেখে রাইসা আপু বলল, কি ব্যাপার মামা, সেই কখন পানি আনতে গেলে, আর এতক্ষণ পর আসলে? তখন ফুচকাওয়ালা বলল, কাছাকাছি কোথাও পানি নেই, তাই একটু দূরে যেতে হয়েছিল। বাজারের সামনে একটা ব্রিজ আছে, সেখান থেকে আনতে হয়েছে। রাইসা আপু বলল, ও আচ্ছা, ওইটা তো অনেক দূরে। ফুচকাওয়ালা বলল, মামা। আমরা আর কোনো কিছু না বলে ফুচকার টাকা দিয়ে সেখান থেকে চলে আসি। এরপর তারা দুইজনে আমাকে আইসক্রিম কিনে দেয়। আমি আইসক্রিম তাদের থেকে নিয়ে একটু দূরে দূরে থাকছি। তারপর আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসি। এরপর থেকে আপুদের দেখলেই বই পেতাম, মনে হয় এই বুঝি কিস করতে আসলো। আর কুটকুট করে ইঁদুরের মতো কামড়িয়ে যদি আমার ঠোঁটগুলো খেয়ে ফেলে, তখন আমার কি হবে, এটা ভেবে আমি তাদের সামনে যাই না। আব্বু আম্মু বুঝতে পেরে যায় যে আমি কোনো একটা কারণে আপুদেরকে ভয় পাচ্ছি। তাই বাড়ির সবাই আপুদেরকে জিজ্ঞাসা করে আমার সাথে তারা কি করছে। জবাবে তারা বলে, রাইসা বলল, তেমন কোনো কিছু না, আসলে একটা কুকুরের বাচ্চা ধরে ওর সামনে এনেছিলাম, তা দেখে ও বই পেয়ে গেল। রাফিয়া বলল, আসলে স্বামী অনেকটাই ভীত, আইসক্রিম খেতে গিয়েছিল, ঠিক তখনই কুকুরের বাচ্চা ওর সামনে ধরাতে অনেকটাই ভয় পেয়ে যায়। কেউ ওদেরকে আর কোনো কিছু না বলে সবাই সেখান থেকে চলে যায়। আমি শুয়ে আসছি। তখন দাদিমা আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, দাদু ভাই, তুমি রাইসা আর রাফিয়াকে কেন ভয় পাচ্ছ? আমি তখন অনেকটাই ছোট, তেমন কোনো কিছু বুঝতাম না। দাদিমার কোলে শুয়ে শুয়ে ফুচকা থেকে শুরু করে কিস করা সব গরুরা তাকে বলে দিলাম। সবাই আমার কাছ থেকে এমন কথা শুনে হাফ হয়ে আছে। সবাই বেশ অবাক হয়ে আছে, কেননা তাদের আদরের মেয়েগুলো তাদেরকে মিথ্যা কথা বলতে এত নিখুঁতভাবে বলছে যে কেউ ধরতেই পারেনি। দাদু ভাই তো তাদের উপর অনেকটাই খেপে গিয়েছে। কেউ কোনো কিছু না বলে বাহিরে চলে যায়। ড্রয়িং রুমে বসে বসে তারা আলোচনা করছে। দাদিমা রাইসা আর রাফিয়াকে ডেকে আনলো। আপুরা ড্রয়িং রুমে প্রবেশ করলো। দাদু ভাই তাদেরকে জিজ্ঞাসা করলো, স্বামীকে কিস করছো কেন, আর আমাদের মিথ্যা কথা কেন বললাম? তোমাদের এই শিক্ষা দিয়েছি আমরা। আপুরা কাউকে কোনো কিছু ভয় না পেলেও দাদুকে অনেকটাই ভয় পায়, তাই তারা ভয়ে ভয়ে। রাইসা আপু বলে, সরি দাদু ভাই, আসলে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, তাই মিথ্যা বলেছি, আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ। দাদু ভাই বলল, তোমরা এতটুকু মেয়ে হয়ে ভালোবাসার কি বুঝো? আবেগের বসে এমন কাজ করতে পারলে তোমরা কি করে করলে? রাইসা বলল, দাদু ভাই, আমাদের ভালোবাসার আবেগ না, আমরা সত্যি স্বামীকে অনেক ভালোবাসি। একথা শুনেন আবেগের বসে এমন একটা কাজ করতে পারলে তোমরা কি করে করলে? রাইসা বলল, দাদু ভাই, আমাদের ভালোবাসা আবেগ না, আমরা সত্যি স্বামীকে অনেক ভালোবাসি। ওকে আমরা না পেলে আমরা দুইজনের মধ্যে একজনও বাঁচবো না। দাদু ভাই বলল, তোমরা যা বলছো তা ভেবে বলছো তো? রাফিয়া বলল, হ্যাঁ দাদু ভাই, আমরা ভেবেই এই কথাটা বললাম। দাদু ভাই বলল, আচ্ছা, তোমরা যেহেতু ডিসিশন নিয়েছ তাহলে তাই হবে। 3য় বর্ষে ডিগ্রি কমপ্লিট করার পর যদি স্বামীকে তোমরা চাও, তাহলে তোমাদের সাথেই স্বামীর বিয়ে হবে। রাইসা বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদু ভাই। দাদু ভাই বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমরা পরে মানিয়ে নিতে পারবা তো? রাফিয়া বলল, হ্যাঁ দাদু ভাই, আমি মানিয়ে নিতে পারবো, আর আমরাও পারবো। দাদু ভাই বলল, আচ্ছা ঠিক আছে, আমার আর কোনো কিছু বলার নেই, তবে তোমাদের কি কোনো কিছু বলার আছে? সবাইকে এই উদ্দেশ্য করে কথাটা বলল। আপু বলল, না বাবা, আমাদের তেমন কোনো কিছু বলার নাই, আপনার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। দাদু ভাই বলল, তবে ঠিক আছে, তবে ততদিন স্বামী ওর খালার বাসায় থাকবে। কেউ কোনো কিছু বললো না, কারণ দাদু ভাইকে বাড়ির সবাই সম্মান করে, তাই তার সকল সিদ্ধান্তই সবাই মেনে চলে। আমাকে আবারও খালাদের বাসায় পাঠানো হলো। আমি সেখানে পড়ালেখা করতে লাগলাম। আমার সমবয়সী খালাতো ভাই ছিল একটা, তাই ভালোই
সময় কাটতো আমাদের। তবে আপুদের কিস করার কথা ওই হারামিদের সাথে শেয়ার করার পর থেকে ওই হারামি আমাকে ব্ল্যাকমেল করতো। তাই আমি ওর উপরে রাগ করেছিলাম কিছুদিন পর থেকে আবার তার সাথে কথা বলতাম। কি বা করার থাকতো আমার, কারণ এখানে ও ছাড়া যে আমার কেউ আপন নেই। ওর সাথে অনেক সময় কাটাই আমি। আর খালাখালুর কথা কি বলবো, আব্বু আম্মুর অভাব যেন তারা বুঝতেই দেয় না। এখানে আমি তাদের সন্তান হয়েই আছি। খালাতো ভাইয়ের সাথে দুষ্টামি ফাজলামো আর পড়ালেখা করে দিনকাল চলে যায়। দেখতে দেখতে স্কুল জীবন শেষ হয়ে গেল আমার। এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছি আমি। খালুদের বাড়িতে অনেক দিনকাল ভালোই কাটলাম, তাই সিদ্ধান্ত নিলাম বাকি পড়ালেখা বাড়িতে গিয়েই করব। কেউ আর কোনো কিছু করলো না, কারণ আমি অনেক বড় হয়ে গেছি। নিজের ভালো মন্দ বুঝটা আমি এখন বুঝতে শিখেছি। তাই বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আব্বুকে নিয়ে ভর্তি হতে আসলাম আমাদের বাড়ির সবচেয়ে কাছের কলেজে। এরপর আবার বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ডাকিনীদের সামনে পড়লাম, মানে আপুদের সামনে পড়লাম, কিন্তু আমাকে কেউ চিনতে পারেনি। প্রথমে একজনকে দেখেছিলাম, সেজন্য পরে আরেকজনকে দেখে চিনতে পারলাম। আপুরা অনেকটাই সুন্দরী হয়ে গেছে আগের চেয়ে। তা না চাইতেও আমি ক্লাস খেলাম। আজকে আমি এই প্রথম কলেজে যাচ্ছি। নতুন কলেজে কেমন লাগছে জানি না, আনন্দ বই টেনশন সব মিলিয়ে একটা মিশ্রী অনুভূতি কাজ করছে আমার মাঝে। আমি যে কলেজে ভর্তি হয়েছি সেই কলেজে আপুরাও পড়াশোনা করে, কিন্তু সেটা আমি জানতাম না। প্রথম দিন কলেজে গিয়েই আমি অবাক হয়ে গিয়েছি, কারণ আপুরা একটা ছেলেকে ধরে উদ্যম মধ্যম খেলাচ্ছে। ছেলেটার নাক মুখ দিয়ে যেন লাল পানি পড়ছে, তবুও তাদের একটু দয়া মায়া হচ্ছে না। আমার মায়া হচ্ছে ছেলেটার প্রতি। আবার বইও করছে আপুদের দিকে তাকিয়ে। জানের বই কার না করে বলুন, আমারও আছে, তবে দেখি শেষ রক্ষা করতে পারি কিনা। তাই আমি আপুদের দূর থেকে ডাক দিলাম। আপু আপু তোমরা এখানে কি করো? আমার ডাক শুনে আপু আমার দিকে তাকিয়ে হাত থেকে লাঠিটা ফেলে বর্ধ মেয়ের মতো দাঁড়িয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, দুইজনেই। আমি বিষয়টা বুঝতে পারলাম, ওরা আমাকে দেখে লাঠি ফেলে দিয়েছে, এভাবে বদল হয়ে গেল। আর সেটা কি কারণে আমি এসব ভাবতেছি, ঠিক তখন রাইসা বলে উঠে, কি হলো সামিন, তুই এখানে কি করছিস? আমি বললাম, আমি তো এই কলেজে নতুন ভর্তি হয়েছি। আমার এই কথা শুনে তারা মুচকি হাসিটা যেন উতাও হয়ে গেল নিমেষেই। সেটা আমি খুব ভালোই বুঝতে পারছি। তাই আমি তাদেরকে বললাম, কি হয়েছে আপু, কোনো সমস্যা কি? আপু বলল, আরে না না, কেন সমস্যা হবে, কোনো সমস্যা নেই, তুই ক্লাসে যা। আমি বললাম, তা তো যাব, কিন্তু আপু তোমরা এই ছেলেটাকে মারছিলে কেন? আর তোমরা এখানে কি করো? রাফিয়া তো বলল, আরে এই কলেজে তো আমরাও পড়ি। আমি কথাটা শুনে অনেকটাই অবাক হলাম, কিন্তু তবুও তাদেরকে এই বিষয়ে তাদেরকে কোনো কিছু না বলে বললাম, দেখি এখন তোমরা সরব, ওই ভাইয়াটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তখন রাইসা আপু বলে উঠল, না দরকার নেই, তুই এখন ক্লাসে যা, আমরা তাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবো। রাফি আপু বলল, তুই যা, আমরা তাকে নিয়ে যাচ্ছি। আমি আপুদের কথা বিশ্বাস করতে পারছিলাম না, তাই আমি তাদের সাথে থাকতে চাইলাম। তার কোনো কথা বাড়ালো না। ছেলেটাকে হাসপাতালে ভর্তি করিয়ে আমরা বাসায় চলে আসলাম। অনেক বেলা হয়েছে, তাই আজকে আর কলেজে ক্লাস করতে পারলাম না। আমাদের একসাথে তিনজনকে দেখে আম্মু এসে বলল, কি হয়েছে রে তোদের, কারো কি কোনো কিছু বইছে নাকি? কথাটা বলে আমার গায়ে টাচ করে থাপ মারতাম। পরীক্ষা করতে তখন আমি আম্মুকে বললাম, আম্মু তুমি কোনো চিন্তা করিও না, আসলে দুইটা লেডি গুন্ডি রাস্তায় একটা ছেলেকে মেরে রক্তাক্ত করে ফেলে রেখেছিল, তাই তাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসলাম। আর অনেকটাই লেট হয়ে গেছে, তাই তিনজনে বাসায় চলে আসলাম। আম্মু বলল, কিন্তু তোরা তো কলেজে গিয়েছিলি, আর ছেলেটাকে কোথায় পেলি? আমি বললাম, আপুরা আইসক্রিম খেতে দুগাড়া যাওয়ার পর আমার সাথে আপুদের দেখা হয়ে যায়। আম্মু বলল, ও আচ্ছা, যা ফ্রেশ হতে যাম। আমি বললাম, আচ্ছা আম্মু চিতেই আমরা একটা হাফ ছেড়ে বাঁচলাম। পরের দিন কলেজে গিয়ে কয়েকটা বন্ধু বানিয়ে নিলাম। কারণটা হলো আপুরাই। আমার বন্ধু যারা হয়েছে তারা ও কারণেই আপুদের ভয় পায়। কাল আপুরা আমাকে দেখে ছেলেটাকে মারেনি, সেটা দেখেই তারা আমার সাথে বন্ধুত্ব করছে। তাদের থেকে জানতে পারি আপুরা এই কলেজের বন্ধু, সাথে এই কলেজের সবচেয়ে টপ সুন্দরী, তাই অহংকার আছে অনেক। আবার
তেমন পাওয়ারও। সেজন্য তাদের সামনে কেউ গলা উঁচু করে কথা বলতে পারে না। গলা উঁচু করে কথা বললে গলা টিপে হাসপাতালে ভর্তি করে দেয়। আর কার্গের ছেলেটা রাইসা আপুকে প্রপোজ করছিল, তাই তাকে পিটাইছিল। ফচুকবর। হঠাৎ এমন একটা অদ্ভুত নাম শুনে পিছনে তাকিয়ে দেখে দুইজন গলদর আপু কলেজের ক্যাম্পাসের উপর প্রান্তে দাঁড়িয়ে আমাকে ডাকতে। ওইরকম অদ্ভুত নামে কেউ কাউকে কি ডাকতে পারে আপনারা বলুন? কেউ কোনো কিছু বুঝতে না পেরে তাকিয়ে আছে। তখন রাফিয়া বি ওইখান থেকে বলে উঠল, এই স্বামী ফচুকবর, জানে মন আমার। কথাটা শুনে আমার লজ্জায় যেন মুখটা লাল হয়ে গেল। কাশতে কাশতে আমার অবস্থা খুব খারাপ। আমার চোখ মুখ লাল হয়ে গেছিল, সাথে সাথে পানি পড়তে টপ টপ করে। তবুও আমার কাশি থামছে না। আমার এই অবস্থা দেখে অপর প্রান্ত থেকে আপুরা দৌড়ে এসে আমার মাথায় হাত বয়ে দিচ্ছে, আরেকজন আমাকে আস্তে করে পানি খাওয়াচ্ছে। দুজনের এমন কাণ্ড দেখে আমার বন্ধুরা হা হয়ে তাকিয়ে আছে। এই গুন্ডি মেয়েরা এমন শান্ত হয়ে গেল কি করে? আমার সেবা করছে, এতে যেন কেউ বিশ্বাসই করতে পারছে না। তারপর থেকে শুরু হলো আপুদের টর্চার। কোনো মেয়ের দিকে তাকানো যাবে না। আর যদি ভুল করে কোনো মেয়ের দিকে তাকিয়ে ফেলি, তাহলে সেই মেয়েটাকে পরের দিন কলেজে দেখা যায় না। কোনো মেয়ের সাথে কথা বললে পরের দিন পাওয়া যায় হাসপাতালে। তাই কোনো মেয়ের সাথে বইয়ে কথা বলতাম না, কারণ ভাই সবারই তো মরার বই আছে, তাই না? আমার একটু বেশি। আমাকে দেখে মেয়েরা কম হলেও 10 হাত দূরে থাকে। একদিন কলেজে একটা মেয়ে আসে, দেখতে বেশ সুন্দরী, তবে আপুদের মতো সুন্দরী না, তবে কমও না কোনো দিক থেকে। মেয়েটি হলো আমাদের কলেজের প্রিন্সিপালের মেয়ে। এই মেয়ে নাকি ভীষণ রাগী, স্বয়ং প্রিন্সিপাল স্যারও নাকি তার মেয়েকে ভয় পায়। বলা ভালো, এই কলেজের প্রতিষ্ঠাতাদের মধ্যে আমার আব্বু ও মামার সাথে প্রিন্সিপাল স্যারেরও ভাগ আছে, তবে প্রিন্সিপাল স্যারের বেশি না, মাত্র 20% মতো। আমি সেই কলেজে এসে বন্ধুদের সাথে বসতেই অনেক বলে ওঠে, মামা আজকে কলেজে একটা সুন্দরী মেয়ে এসেছে। কিরে স্বামী গোতোষ কেন? আগে শুনতো পুরো কথা। পিছন থেকে মেয়েটা বলে ওঠে, খুব সুন্দর তাই না? সুন্দরীদের কাতারে পড়বে একদম, তাই না? অনেক বলল একদম সেরা সুন্দরীদের কাতারে পড়বে, দেখলেই চোখ জুড়িয়ে যাবে, যেই দেখবে তারই। কিন্তু সেরা সুন্দরী বলে কথা, তবে রাগটা অনেক বেশি। কিরে রাফি, তুই মাথা নাড়িয়ে বারবার না করছিস কেন? মেয়েটা বলল, ও আচ্ছা তাই বলছি, তার রাগটাও কি সেরা সুন্দরীর মতোই নাকি? অনেক বলল, একদম রাগটাও সেরা সুন্দরীর মতোই। কিন্তু তো তোমরা এখানে কি করো? আমি তো স্বামীর সাথে এমনি একটু মজা করছি, ইহি বলে হেসে দিল অনেক। রাইসা বলল, সেটা প্রাস্কেল, এখানে বসে বসে তুই স্বামীর মাথায় এসব ঢোকাচ্ছিস। আপুদের দেখে আমি অনেক আগেই ভয়ে শেষ। অনেককে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে বোঝে না। এখন নেট খেলা সামলা। কিন্তু আপুদের এমন গর্জন দেখে আমরা সবাই ভয়ে একে অপরের হাত ধরে দিলাম সেখান থেকে এক দৌড়ে বাসায় এসে পৌঁছেছি, সাথে বন্ধুরাও আছে। সবাই মিলে অনেককে উত্তম মাধ্যম আদর দিয়ে বললাম, শালা যখন যেটা বলতে শুরু করিস সেটা শেষ না করা পর্যন্ত থামতে পারিস না। কোথায় কে বসে বা দাঁড়িয়ে আছে সেটা দেখতে পারিস না? অনেক কাঁদো কাঁদো সরে বলল, আর কত মারবি আমাকে? আমার ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দে প্লিজ। এরপর আমরা অনেককে ছেড়ে দিয়ে যে যার মতো বাড়িতে চলে আসি। বাসায় এসে রুমে চলে যাই। এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে দেখি দাদিমা বিছানায় বসে আছে। আমি দাদিমার কাছে গিয়ে দাদিমার কোলে শুয়ে পড়লাম। দাদিমা বলল, কি হয়েছে আমার ছোট বড়টার? আমি দাদিমাকে জড়িয়ে ধরে বললাম, দাদিমা আপুরা আমার সাথে এমন কেন করে? আমার কোনো মেয়ে বন্ধুর সাথে তারা আমাকে কথা বলতে দেয় না, তারা কেন এমন করে দাদিমা? দাদিমা কিছুক্ষণ চুপ থেকে বলে, দেখো তুমি এখনো অনেক ছোট, তাই তারা চায় না কোনো ভুল পথে চলে যাও তুমি, আর সেই জন্য তোমাকে মেয়েদের সাথে মিশতে দিচ্ছে না, বুঝলে? আমি বললাম, তা ঠিক আছে, কিন্তু তারা আমাকে পুচকোবর বলে কেন ডাকে সবার সামনে? দাদিমা কি বলবে ভেবে পায় না। পিছন থেকে দাদুভাই বলে, কিরে তুই আমার বউয়ের কোলে মাথা রেখে শুয়ে আছিস কেন? আমি আরো ভালো করে শুয়ে দাদিমাকে জড়িয়ে ধরে বলি, তোমার একার বউ নাকি? এটা তো আমারও বউ। কেন, সেটা তুমি জানো না নাকি? এটা শুনে দাদুভাই দাদিমাকে উদ্দেশ্য করে বলে, কি গো তুমি আমাকে রেখে আরো একটা বিয়ে করে নিলে? তখন দাদিমাকে কিছু বলতে না দিয়ে আমি বলে উঠি, আরে দাদুভাই বিয়ে করেছি তো কি হয়েছে, এখনো তো বাসর করিনি, এখন তোমার পারমিশন নিয়ে ভাবছি বাসরটাও সেরে ফেলবো। আমার কথা শুনে দাদুভাই রাগি রাগি ভাব নিয়ে বলে, কি বললি শয়তান? দাঁড়া, করাচ্ছি তোকে আমার বউয়ের সাথে বাসর, দাঁড়া। আমাকে আর পাইকে ঝাপাং করে ওঠে, সাপাং করে দিলাম দৌড়। এক দৌড়ে বাড়ির বাইরে চলে আসলাম। দাদুভাইকে সবাই ভয় পেল, আমি ভয় পাই না, কারণ দাদুভাইকে আমি অনেক ভালোবাসি, আর দাদুভাইও সেম, তাই ভয়টা আর কাজ করে না। এদিকে আমি চলে আসার পর
দাদিমা দাদুভাইকে বলছে, আর কতদিন রাফির কাছ থেকে এভাবে লুকাবে? ওরও তো একটা মতামতের বিষয় আছে, তাই না? দাদুভাই বলল, তুমি মানুষ চিনতে ভুল করেছ। স্বামী একদম তোমার মতোই হয়েছে, বড়রা যা বলবে সেটাই করবে সে। দাদিমা বলল, আমি জানি স্বামীর মন পানির মতোই স্বচ্ছ, ওর পবিত্র মনে কোনো কাদা নেই, কিন্তু ওর সেই মনে যদি কখনো কাউকে জায়গা দিয়ে ফেলে, তখন তো রাইসা আর রাফিয়াকে মেনে নিতে পারবে না। স্বামী ধুকে ধুকে বেজে থেকেও দিনের পর দিন মরবে। পেছন থেকে রাইসা বলে উঠল, আমরা দুই বোন থাকতে এমন কখনোই হতে দেব না দাদিমা, এইটুকু বিশ্বাস আমাদের উপর রাখতে পারো। রাফিয়া বলল, হ্যাঁ দাদিমা, ওকে আমরা আজ থেকে ভালোবাসি না, 6 বছর ধরে তেলে তেলে ওকে আমরা ভালোবেসে যাচ্ছি। দাদিমা বলল, আমি জানি তোদের ভালোবাসা খাঁটি, কিন্তু মঞ্চে মানে না কোনো বারণ। স্বামীকে দেখে রেখো, কারণ এখন স্বামীর উঠতি বয়স, প্রেম ভালোবাসা করতে তো চাইবেই, তাই সাবধানে থেকো। দাদুভাই বলল, হ্যাঁ, স্বামীকে এখনই কিছু বলো না তোমরা, কারণ আমি চাই না স্বামী এখন কোনো সিন ক্রিয়েট করুক। রাইসা বলল, ঠিক আছে দাদুভাই, আমরা কিছু বলবো না। রাইসা বলল, আচ্ছা দাদুভাই দাদিমা, আমরা এখন আসি তাহলে। হঠাৎ করে অনেক জ্বর অনুভব করছি আমি, কিন্তু তবুও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। প্রথম ইয়ারের ফাইনাল পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি আছে। রেডি হয়ে নিচে এসে দেখি বাড়ির সবাই আছে একসাথে, অনিকও আছে। অনিক আর আমাদের বাড়িটা পাশাপাশি, তাই অনিক মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে, আর আমিও ওদের বাসায় যাই। নিচে এসে খেতে বসি সবার সাথে, কিন্তু খাবার মুখে দিতেই পেটের ভিতর কেমন যেন মোচড় দিয়ে সব কিছু বেরিয়ে আসতে চাইছে, তাই মুখ চেপে বেসিংয়ে এসে সব কিছু বের করে দিলাম। পেটে কিছু নেই বলে তেমন কিছু বের হয়নি। আপুরা আমার এমন অবস্থা দেখে দৌড়ে আমার কাছে চলে আসে, দুজনের হাতেই পানির গ্লাস। আমি তা দেখে ওখানেই ওদেরকে রেখে চলে এলাম খাবার টেবিলে, কারণ আমি মুখ পরিষ্কার করে নিয়েছি। খাবার টেবিলে বসতেই অনিক বলে উঠল, কিরে তুই আবার কার সাথে আকাম কোকাম করে ধরা খাইলি? আমি অনিকের কথাই অবাক হয়ে বললাম, মানে? সবাই জানার আগ্রহ নিয়ে তাকিয়ে আছে অনিকের দিকে, আপুরাও তাকিয়ে আছে অনিকের দিকে। এরপর অনিক বলে, আচ্ছা আমি কি চোর নাকি যে সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আছো? বাচ্চা ছেলের ওপর এইভাবে তাকালে তো স্টক করে ওপরের টিকিট কনফার্ম করে আসবে। অনিকের কথাই সবাই ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে যে যার মতো খেতে লাগলো। তারপর আবার অনিক বলে উঠল, কিরে কার বাচ্চা তোর পেটে? কার সাথে আকাম কুকাম করে পেটে বাচ্চা বাঁধাইলি? অনিকের কথা শুনে সবার খাওয়া অফ হয়ে গেল, আর রাইসা আপু জুস খাচ্ছিল তখন। অনিকের কথাই হেঁচকি দিয়ে উঠল। আমি অবাক হয়ে অনিককে বললাম, কি বলছিস সেগুলো তুই? অনিক বলল, কি আবার বলবো, যেভাবে মেয়ে মানুষের মতো মুখে হাত চেপে ধরে দৌড় দিলি ওয়াশরুমে, আবার বমিও করলি, এখন তো তোর ওপর সন্দেহ হচ্ছে আমার ভাই। অনিকের কথার বিষয়টা সবাই বুঝতে পেরে হেসে উঠল। আমি উঠে গিয়ে অনিককে মারতে লাগলাম। 2-3টা মার দেওয়ার পর অনিক আমার হাতটা ধরে ফেললো। আমার হাত ধরতেই বোঝা যায় আমার শরীরের তাপমাত্রা অনেক বেশি। সে আমাকে ধরে এক জায়গায় বসে আমাকে জিজ্ঞেস করার আগে আমি অজ্ঞান হয়ে পড়ি। চেয়ার থেকে ধরে আমাকে অনেক বাঁচায় পড়ার হাত থেকে। আমার এমন অবস্থা দেখে সবাই খাবার ছেড়ে দৌড়ে আসে আমার কাছে। আপুরা এসে আমাকে ধরে বুঝতে পারে আমার অনেক জ্বর এসেছে। তখন আপুরা কান্না শুরু করে দেয়, আর এটা দেখে অনেক টাসকি খেয়ে যায়। তখন অনিক বলে, এটাও কি দেখার বাকি ছিল? হায় রে মোর খোদা, কি দিন আইলো। অনিকের কথাই কারো কোনো খেয়াল নেই, সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ধরাধরি করে আমাকে আমার রুমে নিয়ে এলো। দাদুভাই ডাক্তারকে ফোন দিয়ে আসতে বলল। একটু পর ডাক্তার চলে আসলো। ডাক্তার এসে আমাকে চেক আপ করে 2টা ইঞ্জেকশন আর ওষুধ লিখে দিয়ে চলে যায়। আর যাওয়ার আগে বলেছেন রাতের আগে জ্ঞান ফিরবে না। আমাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তবে আস্তে আস্তে জ্বরটা ছেড়ে দিবে। খুবই ভালো হবে যদি আমার মাথায় জলপট্টি দেওয়া হয় আর হাতে পায়ে তেল মালিশ করে দিলে, আর পারলে স্যুপ বানিয়ে খাইয়ে দিলে ঘুমের মাঝে, তাহলে অনেক উপকার হবে রোগীর জন্য। এগুলো বলে ডাক্তার চলে গেল। কথাটা শুনে আপুরা দুজনে মিলেই কিচেন রুমে চলে যায়। একজনের হাতে পানি আর কাপড়, আর অন্যজনের হাতে গরম তেল। দুজনেই আমার পাশে এসে বসে আমার শরীরের ওপর মোটা একটা কম্বল দিয়ে দিল। তারপর একজন জলপট্টি দিয়ে দিচ্ছে, আর একজন হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছে। এটা দেখে সবাই বাইরে চলে যায়। অনিক মনে মনে বলে, দাল মে কুছ কালা হে। এরপর অনিকও ওদের বাড়িতে চলে যায়। দুপুরে আমার শরীর থেকে কম্বলের নিচ দিয়ে আমার সব জামা কাপড় খুলে একজনে কাপড় দিয়ে গা মুছে দিল। আরেকজন স্যুপ বানিয়ে নিয়ে এসে আমার মাথা তার কোলের ওপর রেখে স্যুপ খাইয়ে দিচ্ছে। স্যুপ খাওয়া শেষ হলে একজন আমার কাছে থাকে, আরেকজন অনিকের বাসায় গিয়ে অনিককে ডেকে আনলো। অনিক কিছু না বলে চলে আসে।
এসে দেখে আমি ঘুমিয়ে আছি, সাথে আমার পাশে বসে আছে হাত ধরে রাফিয়া আপু। তখন অনিক বলে, আমাকে কেন ডেকে আনলেন আপু? রাফিয়া আপু বলল, তুই স্বামীর পোশাকগুলো পরিয়ে দে। কথাটা শুনে অনিক বলে, কেন, ও কি পোশাক ছাড়াই ঘুমিয়েছে নাকি? রাফিয়া বলল, হ্যাঁ, আমরা ওর পোশাকগুলো খুলে ওর গা মুছে দিয়েছি। তখন অনিক চোখ বড় বড় করে দুজনের দিকে তাকিয়ে বলল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। একটা বাচ্চা ছেলেকে এভাবে অচেতন অবস্থায় পেয়ে আপনারা দুজন ছেলেটার ইজ্জত হরণ করতে পারলেন। রাইসা তখন বলল, এই তুই কোনো কিছু না জেনে এইভাবে চেঁচাচ্ছিস কেন রে? রাফিয়া বলল, কানের নিচে একটা দিলে সব বুঝে যাবি। ওর গায়ে কম্বল রেখে ওর জামা কাপড় খুলেছিলাম। আমাদেরকে তোর মনে হয় নাকি রে? অনেক বলল, না মানে তোমরা যেভাবে বললে ভাবলাম বাচ্চা ছেলেটার আজ বুঝি সব শেষ হয়ে গিয়েছে। রাইসা বলল, হয়েছে, আর বোঝা লাগবে না তোর। রাফিয়া বলল, আমরা বাইরে যাচ্ছি, তুই রাফির পোশাকগুলো পরিয়ে দে। বলেই আলমারি থেকে একটা টি শার্ট আর ট্রাউজার বের করে দিয়ে তারা বাইরে চলে গেল। অনিক আর কি, সে তার মতো কাজ শুরু করে দিল। কম্বলটা সরিয়ে আমার দিকে তাকিয়ে হেসে দিল অনিক, আর মনে মনে বলল, মাইয়া মানুষ দেখেই বুঝে বেশি, কারণ আমার পরনে এখনো মিনি প্যান্ট পরা ছিল, যা আপুরা জানেই না। জ্বরের ইঞ্জেকশনের সাথে ঘুমের ইঞ্জেকশন থাকা বিদায় এক ঘুমে রাত 10টা বেজে গেল। রাত 10টার পর আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে সজাগ হয়ে দেখি পুরো রুমে ঘুটঘুটে অন্ধকার। বিছানা ছেড়ে উঠতে গেলে বুকটা খুব ভারী ভারী লাগলো। কি ব্যাপার, এত ভারী ভারী লাগছে কেন? আমাকে কি কেউ কিডন্যাপ করলো নাকি? আবার ওঠার চেষ্টা করলাম কিন্তু পারছি না। তখন ভাবলাম আমাকে হয়তো সত্যি সত্যি কিডন্যাপ করেছে, না হলে এভাবে অন্ধকারের মাঝে আমাকে বেঁধে রাখবে কেন? কথাটা ভেবেই জোরে চিৎকার করতে থাকি আমি, বাঁচাও বাঁচাও বলে। আমার চিৎকার শুনে সবাই রুমে চলে আসে। আপুরাও তাড়াতাড়ি রুমের লাইট চালিয়ে দেয়। ইতিমধ্যে রুমের ভিতরে সবাই উপস্থিত হয়ে গিয়েছে। আমি তা দেখে পুরাই অবাক হয়ে গিয়েছি। আমি তার মানে নিজের রুমেই ছিলাম, তাহলে আমি তখন বিছানা থেকে উঠতে পারলাম না কেন? এদিকে দুই আপুরা বলল, রাইসা বলল, কি হয়েছে স্বামী তোর? রাফিয়া বলল, তুই এইভাবে চিৎকার করলি কেন রে? কিছু দেখে কি ভয় পেয়েছিস? আমার এসব কথা শুনতে ভালো লাগছিল না, তাই আমি বলে উঠি, এই পেতনিরা চুপ থাকো। আর আমি একটু আগে বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না কেন? আর আলো দেওয়ার সাথে সাথেই বিছানা ছেড়ে উঠতে পারলাম কিভাবে? আমার কথা শুনে আপুরা বুঝে যায় বিষয়টা কি হয়েছিল। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে কি হয়েছিল জানার জন্য। তখন রাইসা আপু বলে ওঠে, আসলে জেগে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমাদের মনেই নেই। এরপর রাফিয়া আপু বলে, হ্যাঁ, ঘুমের ঘুরে হয়তো আমরা স্বামীর ওপরে শুয়ে পড়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমরা ইচ্ছাকৃতভাবে এমনটা করিনি। রাইসা বলল, কিভাবে ঘুমিয়ে গিয়েছিলাম আমরা নিজেরাই জানি না। বিষয়টা সবাই বুঝে যায়। তখন আম্মু বলে, আচ্ছা বুঝেছি, এগুলো বাদ দিয়ে এখন স্বামীকে কিছু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দে। রাইসা বলল, ঠিক আছে। বলেই রাইসা আপু চলে গেল কিচেন রুমে। আমি কিছু না বুঝে সবাইকে বললাম, আমি তো কিছু বুঝিনি, কেউ আমাকে কিছু বোঝাও। রাফিয়া বলল, তুই অসুস্থ স্বামী, তাই এত কথা বলিস না। আমি বললাম, আমি তো ঠিকই আছি। আম্মু বলল, তা তো থাকবেই, যেভাবে রাইসা আর রাফিয়া সারাদিন ধরে সেবা যত্ন করছে। আমি একটু অবাক হয়ে বললাম, মানে কি বলছো তোমরা? দাদিমা বলল, একটু সারা রুমটা চোখ বুলিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। আমি দাদিমার কথা শুনে সারা রুমে চোখ বোলাতে লাগলাম। তারপর দেখলাম এক সাইডে রাখা আছে তেল গরম করা, আরেক সাইডে আছে এক বালতি পানি ভরা, তার পাশেই সোপের বাটি। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখলাম এক বালতি পানি, যা দেখেই বোঝা যাচ্ছে আমার মাথায় পানি দেওয়া হয়েছে। এরপর ব্যালকনির দিকে চোখ যেতে নিজের দিকে তাকালাম। তারপর দিলাম এক চিৎকার। সবাই আমার চিৎকার শুনে কানে হাত দিল। তখন অনেক রুমে প্রবেশ করতে করতে বলল, মেয়ে লোকের মতো এভাবে চিল্লাচ্ছিস কেন? নিজেকে কি দ্বিতীয় লিঙ্গের মানুষ হিসেবে প্রমাণ করতে চাচ্ছিস নাকি? আমি কিছু বলতে যাব, তখনই আবার অনেক বলে উঠল, আরে শালা, এত আতঙ্কিত হওয়ার কিছুই নেই, তোর কোনো কিছুই আমি দেখি নাই। কথাটা শুনে আমি কিছুটা স্বস্তি পেলাম, আর বুঝলাম পোশাক চেঞ্জ করেছে এই হারামিটা। তারপর আর কি, রাইসা আপু এসে আমাকে খাবার খাইয়ে দিল, আর রাফিয়া আপু এসে আমাকে ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল। আর ঠিক করা হলো অনিক আজকে আমার সাথেই ঘুমাবে, রাতে যদি আবার জ্বর আসে তাই। শুয়ে আছি আমি আর অনিক। তখন অনিক বলে উঠল, দোস্ত দাল মে কুছ গড়বড় হ্যায়। আমি বললাম, কেমন? অনিক বলল, আমি ঠিক জানি না, তবে 99% শিওর যে তোর মামাতো দুই বোন তোকে ভালোবাসে। আমি বললাম, ধুর, এটা হতেই পারে না। অনিক বলল, যদি হয়? আমি বললাম, আমি শিওর এমন হতেই পারে না। অনিক বলল, তাহলে আমি যা বলবো তুই তাই করে দে। আমি বললাম, কি করতে হবে আমাকে? অনিক বলল, সামনে পরীক্ষা, তাই এখন কিছু করতে হবে না। তবে? আমি বললাম, তবে কি? অনিক বলল, পরীক্ষার পর করতে হবে। আমি বললাম, কিন্তু কি করতে হবে সেটা তো বলবি। অনিক বলল, আগে বল, যা বলবো তা করতে পারবি তো? আমি বললাম, বল কি করতে হবে। অনিক বলল, প্রমিস। আমি বললাম, প্রমিস। এইবার বল।
অনেক বলল, কিরে তুইও কি আপুদেরকে ভালোবাসিস নাকি? আমি বললাম, দেখ এবার কিন্তু লাথি খাবি। অনেক বলল, আরে রাগিস কেন, শোন তাহলে। আমি বললাম, পাগল নাকি, আমি এসব করতে পারবো না। অনেক বলল, তুই কিন্তু প্রমিস করেছিস স্বামী, করতে তো তোকে হবে। আমি বললাম, কিন্তু তোর আন্দাজ যদি সত্যি হয় তাহলে আপুরা আমাকে শেষ করে দিবে, আর তা না হলে ওই গুন্ডি মেয়ে আমাকে কাঁচা চিবিয়ে ফেলবে। অনেক বলল, তেমন কিছু হবে না, চিল কর। আমি বললাম, রাখ তোর চিল, ঘুমাতো। অনেক আর কিছু না বলে তখন ঘুমিয়ে গেল। আমি ওইসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন থেকে শুরু হলো আমার সেই কলেজ লাইফ। এর মাঝে কোনোদিনও প্রিন্সিপাল স্যারের মেয়ের সাথে আমার একবারও দেখা হয়নি। কারণটা হলো আমার আপুরা। প্রিন্সিপাল স্যারের মেয়ের নাম আফিয়া খান আহি। আহি এখানে থাকে। আমি ওইদিকে যেতে লাগলেই আপুরা এসে আমাকে আটকিয়ে দেয়। বিষয়টা অনেক ভাবায় আমাকে। সেটা হলো, আমি আসার আগে আপুরা প্যান্ট আর টি শার্ট পরে কলেজে আসতো। প্রথম দিনও তাই দেখছিলাম, কিন্তু এখন কিনা তারা লং 3 পিস পরে। আমি এত কিছু না ভেবে পড়াশোনায় মন দিলাম। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে এলো। ভালোই সবগুলো পরীক্ষা দিলাম। ভালোই হয়েছে পরীক্ষাগুলো। পরীক্ষা শেষ হয়ে খালামণিদের বাসায় গিয়ে কয়েকদিন বেরিয়ে আসলাম। সাথে করে আমার খালাতো ভাই আয়ানকেও নিয়ে আসলাম। আয়ানের নাকি সেখানে একা একা ভালো লাগে না, তাই আয়ান আমার সাথে আমার কলেজে ভর্তি হলো। আর এটাই হলো যত বিপত্তি, কারণ প্রথম দিন আয়ানকে নিয়ে কলেজে আসার সাথে সাথেই গেটে ঠাস। বুঝলেন না তো, চট্টর মারেনি কেউ কাউকে। আয়ান নিচে গিয়ে পড়ে যায়। আহি আর আয়ানের ঠোঁট জোড়া আহির দখলে। আয়ান বেচারা করে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। বিষয়টি কি হচ্ছে আমরা দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছি। ঠিক তখনই আহির বন্ধুরা এসে বলে 5 মিনিট নাকি শেষ হয়ে গিয়েছে। আহি আয়ানকে ছেড়ে দিয়ে বলে, সরি বেবি, জাস্ট ডিয়ার। আমরা তো প্রায় টাস্কি খেয়ে গেলাম কথাটা শুনে। শুধুমাত্র একটা ডিয়ারের জন্য এভাবে একটা ছেলের ইজ্জতের ওপর হামলা চালানো। আহি চলে যাবে ঠিক তখনই আয়ান বলল, আমার ইজ্জত লুটে নিয়ে চলে গেল গো, কেউ ওকে ধরো রে। আমার ইজ্জত লুট করেছে এই মেয়ে। এই মেয়েকে আমি ছেলের ভাত খাওয়ামো। কথাটা শুনে আহি আয়ানের কাছে এসে বলে, এইভাবে কান্না করে নিজেকে গে প্রমাণ করতে চাচ্ছ নাকি? চারদিকে সবাই দেখছে, একটা কিসের জন্য ছেলে হয়ে কান্না করাটা তোমায় মানায় না। বাসায় গিয়ে ওটা কেটে ফেলো কেমন? আহির এমন কথা শুনে আয়ন কান্না থামিয়ে চুপ হয়ে যায়, আর আমি টাস্কি খেয়ে যাই পুরাই। অনিক আর আমি আয়ন কাছাকাছি ছিলাম বিদায় সব কথাই শুনতে পাচ্ছিলাম। আহি চলে যেতেই আমি বললাম, মামা এটা কি ছিল? এটা কি মাইয়া নাকি অন্য কিছু? অনিক বলল, কেন? আমি বললাম, পুরোই আগুন। তখন পিছন থেকে আমার কান টেনে পেতনি বলে ওঠে, পুরাই আগুন তাই না? ওদের এখানে এখন কোনোভাবেই আশা করিনি, তাই ভয়ে ভয়ে বললাম, আপু তোমরা আসলে যা ভাবছো তেমন কিছুই না। পাশ থেকে আরেক পেতনি আরেক কান টেনে ধরে বলে, কি ভাবছিস আর কি না? ক্লাসে না গিয়ে এসব করে বেড়াচ্ছিস। দুই পেতনির একই কাহিনী। আয়ন এদিকে আপুদের বলে উঠল, আমার ইজ্জত লুটে নিয়ে চলে গেল, তাহলে আগুন নয়তো কি হবে? আর আমি তো কিছুই করলাম না, সবকিছু ওই মেয়েই করে গেল। আয়নের কথায় আপুরা কান টেনে ছেড়ে দিল। আমি কান ছাড়া পেয়ে 2 হাতে কান নাড়াতে লাগলাম। এরপর আমি বললাম, আজকে আমি নিরীহ অবলা ছেলে বলে আমাকে মারলে তো? আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে আমার বউ আর সতীনকে বিচার দিব। আমার কথা শুনে আপুরা দুজন আমার দিকে কেমন করে যেন তাকালো। এরপর তাকিয়ে বলল, বউ তো দাদিমা। আমি বললাম হ্যাঁ। রাফিয়া বলল, তাহলে সতীনটাকে? আমি বললাম, কেন দাদু ভাই? এই কথা শুনে তারা আমার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, কিন্তু কিছু বলল না। আমি কান নেড়েই যাচ্ছি, এখনো ব্যথা করছে অনেক। অনেক জোরেই ধরেছিল মনে হয়, রেগেছিল হয়তো অনেক। কিন্তু আমি রাগার মতো কি এমন কাজ করেছি? যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এদিকে আপুরা আয়নের কাছ থেকে সবটা শুনে হেসে দেয়। জীবনের প্রথম আপুদের হাসতে দেখলাম। হাসলেও আপুদের সেই রকম লাগে, মনে হয় একই মেয়ে ডাবল পার্ট। চলাচল, পছন্দ, খাওয়া দাওয়া, মারামারি, ঝগড়াঝাটি, হাসি, কান্না সবকিছুই একই রকম, শুধু 2টি শরীর। এইটুকুই পার্থক্য এদের মাঝে আমি খুঁজে পাই। আচমকা একটা ভয়ানক কাজ করে ফেলি আমি। ওদের গালের মধ্যে যে টোল আছে, সেই টোলের গর্তে আমার 2 হাতের 2 আঙ্গুল দিয়ে স্পর্শ করি, আর সাথে সাথেই ওদের হাসি বন্ধ হয়ে গেল। আমি যে এমন একটা কাজ করব কখনোই কল্পনা করতে পারিনি আমি। আপুদের দিকে তাকিয়ে দেখি দুজনেই লজ্জাবতী গাছের নেই নুয়ে আছে। আমরা তো পুরাই এটাই দেখার বাকি ছিল। আমরা তো ভাবলাম আমার গালে 2টা চর পড়বে, কিন্তু এটা কি হলো? অনেক বলল, জানিস না, দুজনেই 2 গালে 2টা চুমো দিল। কি কপাল রে তোর ভাই। আমি বললাম, আব্বে শালা চুপ কর। কই ভাবলাম চর থাপ্পড় দিবে, কিন্তু চুমো দিল 2 গালে 2টা। আয়ান বলল, আমার মতো তো ঠোঁটে পড়েনি। আমি বললাম, তুই জানিস না? আয়ান বলল, ও আমি তো ভুলেই গিয়েছিলাম, সরি জান। অনিক বলল, এই 1 মিনিট, তোদের মধ্যে গে কোনটা? আমি বললাম, গে মানে কি? অনিক বলল, গে মানে হলো গে,
গিয়ে না হলে একটা ছেলে আরেকটা ছেলেকে জান বলে নাকি? আমি বললাম হারামি, তোকে তো আজ এটা বলেই আমি আর আয়ন মিলে অনিককে তাড়া করতে লাগলাম, কিন্তু ধরতে পারলাম না অনিককে। হাঁপিয়ে গিয়েছি। আয়ন আর আমি হাঁপিয়ে গিয়ে বট গাছের নিচে বসলাম। একটু পরে অনিক চলে আসলো আর হাতের কাছে পেয়েই পিটানি শুরু। আজকে প্রথম স্যার ক্লাসে আসতে পারেনি কোনো একটা কাজে, তাই আমরা বসে আছি। একটু পর অনিক আমাকে বলল, কিরে মনে আছে তো? আমি বললাম কি মনে থাকবে? অনিক বলল, শালা ভুলে গেলি পরীক্ষার কথা? আমি বললাম কিন্তু ভাই আমার না অনেক ভয় করছে। তুই দেখলি না সামান্য আগুন বলাতে কিভাবে আমার কান দুটোকে কি সুন্দর করে যত্ন করে আদর করলো। ওটা দেখে তো আমাকে 100 হাত মাটির নিচে পুঁতে রাখবে। আয়ন বলল, আরে তোরা কি নিয়ে আলোচনা করছিস আমাকেও বল। আমি আয়নকে সবটা খুলে বললাম। সব শুনে আয়ন বলল, ভালোই তো আন্দাজ ঠিক হলো, একটার সাথে আরেকটা ফ্রিতে পাবি। কি কপাল মাইরি, তোর কপালের সাথে আমার কপালটা ঘষে নেই আয়। আমার কপালের সাথে কপাল ঘষাতে আমার কাছে আসতেই এক লাথি মারলাম। আয়ন বলল, ও মা গো, মরে গেলাম বাবা। শালা হারামি, দেখে শুনে লাথি দিবি তো? যে জায়গায় লাথি দিলি আমার যদি বাচ্চা না হয় তাহলে সব দোষ তোর। আমি বললাম, দেখ আরেকটা খাবি কিন্তু। হারামি, আমি ওখানে মারছি নাকি? আয়ন বলল, ও ওখানে মারিসনি বলছি, তাহলে ঠিক আছে। আমার আর আয়নের কাণ্ড দেখে অনেক মাথায় ছাপড়াতে বসে আছে। কপাল ছাপড়াতে বলল, আসলে এই ভাই কি তোরা কোন জাতির প্রাণী একটু বলবি? আয়ন বলল, কেন উগান্ডার? আমি বললাম, কিরে তুই কি সত্যি উগান্ডা থেকে এসেছিস নাকি? আয়ন বলল, কি জানি, তুই তো ছোটবেলা থেকেই আমাকে বলে আসছিস আমি নাকি উগান্ডা থেকে এসেছি, তাই এটাই বলে দিলাম। অনেক বলল, কিরে ভাই তোর নিজের জাতটা কি সেটাই তুই জানিস না? আয়ন বলল, না রে, আব্বুর কাছ থেকে শোনা হয় নাই, এইবার গিয়ে শুনে আসবো না যে কোন জাতের বীজ থেকে এসেছি। আমি বললাম, দেশি আর হাইব্রিড মিক্স করে দিয়েছে মনে হয়, না হলে এরকম দেখতে হতো না তো। আয়ন বলল, কি? অনেক বলল, চিল্লাস কেন, স্বামী তো ঠিকই বলেছে। আয়ন বলল, ভাই আমাকে মাফ কর, আমি আর কোনো কথাই বলবো না। আমি বললাম, কেন বলবি না? আয়ন বলল, এমনিতেই বলবো না। অনেক বলল, আচ্ছা বাদ দে, ওই যে দেখ ফুলওয়ালা মামা তাজা ফুল নিয়ে আমাদের কাছেই আসছে, মনে হয় আমাদের জন্য। গেটের বাইরে তাকিয়ে দেখি সত্যি ভ্যান ভর্তি অনেকগুলো ফুল নিয়ে ফুলওয়ালা মামা দাঁড়িয়ে আছে। অনেক দৌড়ে গিয়ে সেখান থেকে এক গুচ্ছ গোলাপ ফুল আমাকে নিয়ে দিল। আপুরা আর আহি একই ক্লাসে পড়ে, কিন্তু ডিপার্টমেন্ট আলাদা। আহি আগে হোস্টেলে থাকতো, কিন্তু স্যার অসুস্থ হওয়ার পর এখানে চলে আসে। আপুরা ক্লাস থেকে বের হওয়ার আগেই আহি ক্লাস থেকে বের হলে আমি আহিকে পেছন থেকে ডাক দিলাম, এই যে আহি। আহি বলল, আমাকে বলছো? আমি বললাম, জি হ্যাঁ, এখানে তুমি ছাড়া আর কেউ আছে নাকি? আহি বলল, ওহ তা তো কেউ নেই। আমি বললাম, তোমাকেই কিছু বলার ছিল। আহির পরনে শার্ট আর প্যান্ট। আহি প্যান্টের পকেটে হাত রেখে স্টাইল করে দাঁড়িয়ে বলল, হ্যাঁ বলো, কি বলবা? আমি বললাম, আগে বলো রাগ করবে না বা মারবে না। আহি বলল, তেমন কিছু হলে তো অবশ্যই রাগ করবো এবং পিটাবো। আমি বললাম, তাহলে থাক আর বলবো না। আহি বলল, আচ্ছা ঠিক আছে, বলো কি বলবা। আমি বললাম, আগে পুরো কথা শেষ করার আগে আহি বলল, আই প্রমিস রাগ করবো না, বলো। আহি কথাটা শেষ করা মাত্রই আমি ওর সামনে বসে ফুলের তোড়া পিছন থেকে হাত সহ নিয়ে এসে ধরে বললাম, আমার ফুটবল আর ক্রিকেট দলের আম্মু হবা। আহি কিছু বলার আগেই একটা বম ফাটলো। আমি বললাম, আহ আপু ছাড়ো, লাগছে তো। রাইসা বলল, ছাড়ার জন্য ধরেছে নাকি কুত্তা? তুই ওই মেয়েকে কোন সাহসে প্রপোজ করলি বল? বলেই আমাকে টেনে হিসড়ে বাসায় নিয়ে আসলো। রাফিয়া, দাদুভাই বলে চিৎকার শুরু করলো। রাইসা বলল, দাদিমা গো, তাড়াতাড়ি এসো তোমরা, আমাদের যে কপাল পুড়ে গিয়েছে, আর কোথায় লুকিয়ে আছো তোমরা? আম্মু, আব্বু, বড় মা আর বড় আব্বু, দাদুভাই, দাদিমা, তোমরা সবাই কোথায়? আম্মু বলল, কি হয়েছে, এইভাবে চিল্লাচিল্লি শুরু করলি কেন? রাইসা আর রাফিয়া আপু আমাকে দেখে কান্না শুরু করে দিল। তখন দাদিমা বের হয়ে এসে আমাকে দেখে বলল, এ কি দাদুভাই, তোর কি হয়েছে? আর তোরা কান্না থামা আর বল, ছোট বড়টার এই অবস্থা কে করলো? আস্তে আস্তে সবাই ড্রয়িং রুমে জমা হলো। আমার হারামি বন্ধু আর ভাইও এলো। তখন রাইসা আপু বলতে শুরু করলো, আমরা যখন ক্লাস থেকে বের হই তখন দেখি স্বামী প্রিন্সিপালের মেয়ে আহিকে প্রপোজ করছে, কিন্তু কি বলছে তা বুঝিনি। আমরা একটু সামনে যেতেই শুনতে পাই স্বামী বলে, আমার ক্রিকেট টিম আর ফুটবল টিমের আম্মু হবে। আহিও অ্যাকসেপ্ট করে নিত, কারণ ওর ঠোঁটে মিষ্টি হাসি দেখেছিলাম আমরা। তাই দৌড়ে গিয়ে স্বামীর কান ধরে টেনে টেনে দুইজনের পাশ থেকে নিয়ে আসি। তারপর চোল ধরে টানাটানি করে বলি, ওই তুই ওকে প্রপোজ করলি কোন সাহসে? বল আর কখনো কোনো মেয়েকে প্রপোজ করবি না। স্বামী বলে, আমি কাকে প্রপোজ করব, কি করব না করব সেটা কি তোমাদের থেকে শুনতে হবে নাকি? ভুলে যেও না আপু, এখন আমি যথেষ্ট বড় হয়েছি। রাফিয়া বলল, কি বললি তুই, আরেকবার বল। আমি বললাম, লাগছে কিন্তু আপু, ছাড়ো বলছি। রাইসা বলল, ছাড়বো তো বটেই, আগে বল আরেকবার ওই কথাটা। তারপর কি? সবটা তো আপনারা জানেনই।
দাদুভাই সবটা শুনে বলল, যাও, এখন তোমরা 3জন রুমে গিয়ে ফ্রেশ হও। আমরা বড়রা সবাই মিলে এখন আলোচনা করব। আমি আর আপুরা যার যার রুমে চলে গেলাম। আয়ন আর অনিক সাথে আসতে চাইলে ওদেরকে আটকে আসল বিষয়টা জানতে চাইলো দাদুভাই। তখন অনিক সবটা বলে দেয়। দাদুভাই সবটা শুনে মৃদু হেসে আব্বুকে উদ্দেশ্য করে বলে, শোনো, নাতির বিয়ের আয়োজন করো। আজই স্বামীর সাথে রাফিয়া আর রাইসার বিয়ে দিব। আব্বু বলল, কিন্তু একদিনে এত কিছু কিভাবে সম্ভব? তাও আবার একসাথে 3টা সন্তানের বিয়ে। একটু জাঁকজমক না করলে মানুষ কি বলবে? তখনই সেখানে প্রিন্সিপাল স্যার, তার বউ আর আহি উপস্থিত হয়। প্রিন্সিপাল স্যারকে দেখে দাদুভাইয়ের মুখের রংটা পাল্টে যায়, কারণ সবাই মনে করেছে প্রিন্সিপাল স্যার আহির সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে প্রিন্সিপাল স্যার আয়নের সাথে আহির বিয়ের কথা বলে। এতে করে সবাই অনেক খুশি হয়। অনিক গিয়ে তার আব্বু আম্মুকে পাঠিয়ে দেয়। অনিকের আব্বু আম্মুকে দেখে সবাই অনেক অবাক হয়। তারপর অনিকের আম্মু যা বলে তাতে সবাই অবাক হয়ে যায়। ও হ্যাঁ, আপনাদের তো একটা কথা বলাই হয়নি, যার জন্য আমি খুবই দুঃখিত। আমি সেটা এখন বলছি। আমার একটা মাত্র ফুপি আছে এবং তার একটা মেয়েও আছে। সে আমাদের সমবয়সী, নাম রিয়া। রিয়া আর অনিকের রিলেশন হয় আমি এখানে আসার 2 মাস পর। সেই সময় রিয়া আর ফুপি আমাদের বাসায় ঘুরতে এসেছিল। তারপর অনিকের সাথে কথা হয়, তারপর বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকেই ভালোবাসা। ফুপা ফুপির কাছ থেকে ফোন করে তাদের মতামত নিয়ে বিয়ে ঠিক করে দাদু ভাই। 1 মাস পর বিয়ের ডেট ঠিক হলো। এই 1 মাসে আমি আপুদের থেকে দূরে দূরে থেকেছি, শপিংয়ে গিয়েও দূরে দূরে লুকিয়ে থেকেছি। আর আমাকে সহ্য করেছে আহি আপু আর রিয়া। আপুরা সবটা জেনে খুশি হলেও আমাকে একটা শিক্ষা দিতে চাই, আর সেটা বিয়ের রাতে বাসর করে দিবে, তাই আর আমাকে এখন জ্বালাচ্ছে না। আজকে বিয়ের দিন, আমি অনিক আর আয়ন বরের সাজে, আর ওইদিকে রাইসা, রাফিয়া, আহি আর রিয়া কনের সাজে। একসাথে যমজ 2 মামাতো বোনকে বিয়ে করলাম আমি। বিয়ের সময় আহি আর রিয়া কান্না করলেও আপুদের মুখে ছিল চমৎকার হাসি, যে হাসিটা মুক্ত ঝরে চিকচিক করছে। আর সেই মুক্তঝরা হাসির চিকচিক আলোয় আলোকিত হয়ে আপুদেরকে বিশ্ব সুন্দরীর মতো লাগছিল। আহি আর রিয়া আবদারের পুরো একটা রিসোর্ট বুকিং করে, আর আলাদা 3টা রুম খুব সুন্দর করে সাজানো হয়। আমি বাসার ঘরে না গিয়ে অন্য একটা রুমে খাটের নিচে গিয়ে লুকিয়ে আছি। আপুরা আমাকে অনেক খোঁজেও পাচ্ছে না। শেষে আয়ন আর অনিক, আহি আর রিয়া আমাকে সবাই মিলে খুঁজতে শুরু করে। সবাই সব রুমে খুঁজছে আমাকে, তাও কেউ খুঁজে পাচ্ছে না। লাস্ট একটা রুম খোঁজা বাকি আছে, তাও আবার সেটা মাঝখানে। সবাই রুমে আসতে চাইলেও আপুরা সবাইকে বাসর করতে পাঠিয়ে দেয়, কারণ তারা অনেকটা কষ্ট করেছে, এতে অনেকটা সময় নষ্ট হয়েছে। তাই ওরা চলে যায় ওদের রুমে। আপুরা এদিক ওদিক তাকিয়ে 2টা লাঠি খুঁজে পায়, সেটা হাতে নিয়ে দুজনের রুমে প্রবেশ করে। আলো চালিয়েও আমাকে কোথাও খুঁজে পাচ্ছে না। আমি নেই ভেবে চলে যেতে লাগে, কি মনে করে যেন আবার খাটের নিচে উকি দেয়, আর দেখতে পায় আমাকে। আমার এই অবস্থা দেখে তাদের অনেক হাসি পাচ্ছে, কিন্তু তারা না হেসে আমাকে পায়ে ধরে টেনে খাটের নিচ থেকে বাহির করে। বের করে তারা তো পুরাই অবাক হয়ে যায়, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। পরে ভালো করে বোঝা যায় যে আমি নাটক করছি। তখন দুজনে 2টা লাঠি দিয়ে 2টা বাড়ি দিল। আমি চিৎকার করে উঠি, তবে খুব একটা জোরে লাগেনি। আমার চিৎকার শুনে আপুরা অনেক ভয় পেয়ে যায়। আমার কাছে আপুরা আসতে চাইলে আমি তখনই দৌড় দিতে চাইলাম, কিন্তু দুজনেই তখন 2 হাত দিয়ে আমাকে ধরে দেয়ালের সাথে চেপে ধরে। আমার বুকটা কেমন যেন ধুক করে উঠছে। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে, যা ভীষণ সুন্দর মনে হচ্ছে আমার কাছে। তারপর আর কি, শার্টের কলার ধরে আমাকে বাসার ঘরে নিয়ে আসলো। এরপর কি হয়েছে বাকিটা তো আপনারা সবাই জানেন। তো হয় আমি কেঁপে উঠি। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা বাজে। আমি তো 12:45-এ এসেছিলাম, তাই এত হাই পাওয়ার হয়ে গিয়েছে রমণীরা। দেখলেনই তো, আপনাদেরকে ঘটনা বলতে গিয়ে কতটা রেগে গিয়েছে আমার পেতনি 2টা, আমার উপর খেপে গিয়েছে। এখন কি করব আপনারাই বলে দেন, একটা উপায় যদি জানা থাকে। আমি এসব ভাবতে ভাবতে আবারও দরজায় ধাক্কা পড়ে। রাইসা বলল, স্বামী দরজা খোল, নয়তো দরজা ভেঙে ফেলবো কিন্তু। আমি ভয়ে ভয়ে দরজাটা খুলে দিলাম, আর দরজা খুলেই তো দেখি আমি অবাক, কারণ দুজনেই বিয়ের শাড়ি বাদ দিয়ে নীল সিল্কের শাড়ি পরেছে। আমার হাতে একটা নীল পাঞ্জাবি আর পায়জামা দিয়ে 10 মিনিটের মধ্যে আসতে বলল। আমি ওয়াশরুম থেকে রেডি হয়ে বাইরে এসে দেখি রুমটা আগের থেকেও আরো বেশি সুন্দর করে সাজানো হয়েছে। পুরো রুমটা জুড়ে নীল আর আকাশি রং। এই রং আমার খুবই প্রিয়। আমার সামনে দুজনেই ফুলের গুচ্ছ নিয়ে হাঁটু করে বসে আমার সামনে বলল। রাইসা বলল, আমাকে তোমার ফুটবল দলের আম্মু বানাবে। রাফিয়া বলল, আমাকে তোমার ক্রিকেট দলের আম্মু বানাবে। আমি দুজনের হাত থেকে ফুলের গুচ্ছগুলো নিয়ে সেগুলোর গ্রান শুকে এরপর টেবিলের উপর রেখে দিলাম। এরপর পকেট থেকে দাদিমার দেওয়া চুড়িগুলো বের করে 2 বউয়ের হাতে পরিয়ে দিলাম, আর দাদুর দেওয়া আংটি 2টা বের করে ওদেরকে পরিয়ে দিয়ে নিচে বসলাম। পায়ে হাত দিতে যাব, তখন ওরা দুজন পা উপরে উঠিয়ে নিল।
পরে আমার সাথে না পেরে পা সামনে বাড়িয়ে দিল। দুজনের পায়ে নীল পাথরে একটা করে পায়েল পরে দিয়ে দুজনের পায়ে একটা করে কিস করলাম। দুজনেই শিউরে উঠলো। এরপর আমরা তিনজন নামাজ পড়ে নিলাম। আমাদের ভবিষ্যৎ যেন সুখের হয় সেজন্য দোয়া করলাম। নামাজ পড়া শেষ করতেই দুজনে আমাকে নিয়ে বিছানায় শুয়ে আমাকে কিস করতে লাগলো। আমার সারা শরীর কেমন যেন শিউরে উঠলো। ওদের ছোট ছোট কিসে আমি যেন বারবার ঘায়াল হয়ে যাচ্ছি। সহ্য করতে না পেরে আমি আপুদেরকে বললাম, আপু আমার খুব ক্ষুধা পেয়েছে। আমার কথা শুনে দুজনেই উঠে বসে পড়ে। এরপর সবকিছু ঠিকঠাক করে নিয়ে তারপর একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে দিল। এরপর দুজনে দুই পাশ থেকে 2 গ্লাস দুধ বের করে আমাকে খেতে দিল। আমি 2 গ্লাসের অর্ধেক খেয়ে বাকিটা ওদেরকে খেতে বললাম। ওরাও খেয়ে নিল কিছু না বলেই। তারপর আবার শুরু হলো আমার উপর অত্যাচার। একজন গলায় কিস করলে আরেকজন বুকে কিস করে, একজন পেটে কিস করে তো আরেকজন নাভিতে, একজন ঠোঁট জোড়া দখল করে নিলে আরেকজন পুরো শরীর ঘায়ের করে দেয় কিস করতে করতে। কেমন দম বন্ধ করা এক অনুভূতি। ইস, আর সহ্য হচ্ছে না একদম। কেমন যেন সারা শরীর কারেন্টের মতো ঝাটকা খাচ্ছি বারবার। আমি আর সইতে না পেরে আপুদেরকে বললাম, আপু ও আপু, আমি না ইস্যু করতে যাব। আমার কথা শুনে ওরা দুজনেই কাঁদো কাঁদো হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আমার তা দেখে খুব খারাপ লাগে। ওরা কিছু না বলে সরে যায় সামনে থেকে। আমিও ওয়াশরুমে চলে যাই। কিছুক্ষণ পর এসে দেখি আপুরা শুয়ে পড়েছে। এক সাইডের মাঝখানে একটা কোলবালিশ রেখে এরপর পাশে জায়গা রাখা হয়েছে। বুঝলাম ওরা হার্ট হয়েছে, কিন্তু আমিও তো ওদের ভালোবাসি। প্রথমবার ওরা যখন বাসায় এসে সেই থেকেই ওদেরকে ভালোবাসি। কি আর করার, বউদের রাগালে তো রাগ ভাঙাতেই হবে। আমি ওদের কাছে গিয়ে দুজনের কোমরে হাত দিয়ে স্লাইড করতে থাকি। আমার হাত সরাতে চাইলে উপরে উঠে নাভির কাছে স্লাইড করতে থাকি। ওরা আমাকে আর বাধা দিতে পারলো না। আমি একজনের গলায় মুখ ডুবিয়ে দিয়ে কিস করতে লাগলাম, আরেকজন সারা শরীরে কিস করতে থাকলো। একজনকে কিস করিয়ে ভরিয়ে দিতে থাকলাম, আরেকজনকে স্লাইড করে পাগল করে দিলাম। তারপর চলে যাই এক অজানা সুখের বেলায়, যাকে বলা হয় জান্নাতি সুখ, প্রেমময় সুখ। সকালবেলা উঠে দেখি আমার বউগুলো আমার আগেই উঠে গিয়েছে। একজন আয়নার সামনে সাজুগুজু করছে আর অন্যজন শাওয়ার নিচ্ছে। আমি সেটা দেখে আয়নার সামনে গিয়ে ওর পিছন থেকে জড়িয়ে ধরে ওর গলায় মুখ ডুবিয়ে দিলাম। ভয়েস শুনে বুঝতে পারলাম এটা রাইসা, তাই আরো গভীরভাবে জড়িয়ে ধরে ছোট একটা বাইট দিলাম। এরপর তা দেখে রাইসা বলল, এই দোস্ত কি করছো? আমি বললাম, রাইসা চুপ থাকো, আমার বউকে আমি আদর করছি, তুমি এর ভিতরে কথা বলছো কেন? কথাটা শুনে রাইসা তো পুরাই অবাক, কারণ ওদেরকে পিছন থেকে আজ পর্যন্ত কেউ চিনতে পারেনি তাদের ভয়েস শুনে, কারণ ওদের দুজনের বয়সও সেম। কিন্তু আমি কিভাবে সেটা বলে দিলাম তা দেখে রাইসা অবাক হয়ে গিয়েছে। রাইসা কেমনভাবে দেখে আমি তাকে গভীরভাবে কিস করতে লাগলাম। রাইসা একটু পর পর কেঁপে উঠলো। আমি বুঝতে পারলাম বেশি সময় দুষ্টুমি করা যাবে না, তাই একটা জোরে বাইট দিয়ে ব্যালকনিতে চলে আসলাম। এদিকে রাইসা আমাকে বকছে, কিন্তু আমি কিছুই শুনতে পাচ্ছি না, কারণ সে বিড়বিড় করে বকছে আমায়। কামড়টা একটু জোরে দিয়েছি হয়তো তাই। রাফিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, মাথার চুলগুলো টাওয়াল দিয়ে নাড়াতে থাকে। এরপর ব্যালকনিতে আসতে থাকে। তা দেখে রাইসা বলে, যা যা বুঝবি ঠেলা, আর ভাগ্য থাকলে বেঁচে যাবি। রাইসা বলল, মানে? রাইসা আর কিছু না বলে শুধু মিটিমিটি হেসেই যাচ্ছে। এরপর রাফিয়া কিছু না বলে ব্যালকনিতে চলে আসে। আমাকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হয়, কিন্তু কিছু বলছে না। রাফিয়া তার মতো নিজের কাজ করতে থাকে, আর আমি রাফিয়ার দিকে তাকিয়ে দেখি রাফিয়াকে অনেক গর্জিয়াস লাগছে। আমি এক পা দুপা করে ওর দিকে এগিয়ে এসে ওকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর গলায় মুখ ডুবিয়ে দিয়ে কিস করতে থাকলাম, আর পেটে স্লাইড করতে থাকি। রাফিয়া জমে ঠান্ডা হয়ে গিয়েছে, কেমন অদ্ভুতভাবে কাঁপছে। তা দেখে মৃদু হাসলাম আমি। রাফিয়া এখন বুঝতে পেরেছে রাইসা কেন তখন ওই কথা বলেছিল, আর কেনই বা মিটিমিটি হেসেছিল। আমি আরো গভীরভাবে জড়িয়ে ধরলাম রাফিয়াকে আর কিস করতে লাগলাম। এরপর রাফিয়া বলে উঠল, প্লিজ স্বামী ছাড়ো আমাকে। আমি বললাম, ছাড়বো বলে তো ধরিনি। রাফিয়াও বেশ অবাক হয়ে গিয়েছে। আমি এই সুযোগে ওকে আরো গভীরভাবে কিস করতে লাগলাম। ও একটু পর পর কেঁপে কেঁপে উঠলো, তাই রাফিয়াকেও সেম জায়গায় সেম ভাবে বাইট করে দিলাম। এরপর ওয়াশরুমে চলে আসলাম। রাফিয়াও বিড়বিড় করে বকছে আর কামড়ের জায়গায় হাত রেখে ভিতরে চলে আসলো। এরপর রাইসার কাছে এসে বসে পড়লো। এরপর দুজনেই দুজনের দিকে তাকিয়ে দুজনেই হাহা করে হেসে দেয়। সবাই রেডি হয়ে সকালের নাস্তা খেয়ে যে যার বউকে নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে চলে এসে আমি তো পুরাই অবাক। আমার রুমে কিছুই নেই, শুধুমাত্র খাট, পড়ার টেবিল আর আলমারি ছাড়া। বাইরে এসে আম্মুকে জিজ্ঞেস করতেই আম্মু বলে, তোর রুম এখন থেকে মাঝখানেরটা, ওখানে গিয়ে দেখ। আমি বললাম, কারণ কি? আম্মু বলল, তোর রুমটা ওখানে অনেক ছোট হয়ে গিয়েছে তাই। আমি বললাম, ও আচ্ছা। বলে আমি নতুন রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি। রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বিশাল একটা খাট আর 3টা আলমারি।
যার গায়ে নাম লেখা আছে কে কোনটা ব্যবহার করবে। একটা বিশাল বড় ড্রেসিং টেবিল আর নানান রকম জিনিস রাখা আছে রুমের মধ্যে। রুমটা ভালো করে দেখলাম, এটা একটা সাউন্ড প্রুফ রুম। এই বাসায় সকল রুম সাউন্ড প্রুফেড, শুধু আমার রুম আর রাইসা রাফিয়ার রুম ছাড়া। এই রুমগুলো ছোট বাচ্চাদের রুম বলে এই সিস্টেম করা হয়েছিল না। আমি ফ্রেশ হয়ে এসে দেখি দুজনে জামা কাপড় আলমারিতে গুছিয়ে রাখছে। আমাকে দেখে দুজনেই আমার দিকে তাকিয়ে দেখলো আমি টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছি। তা দেখে একজন টি শার্ট আর একজন ট্রাউজার নিয়ে আমাকে দিল। আমি একটা মুচকি হাসি দিয়ে এগুলো নিয়ে আবার ওয়াশরুমে চলে গেলাম। একটু পর বেরিয়ে দেখি দুজনে বসে আছে। আমি বের হতে রাইসা বলল চলো খেতে যাই। আমি বললাম চলো। দুপুর হয়ে গিয়েছে, কারণ আসতে আসতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে সেখান থেকে, তাই খেতে চলে গেলাম। খাবার টেবিলে এসে দেখি সবাই আছে এখানে। আমিও একটা চেয়ার টেনে বসে পড়লাম। আমার দুই পাশে আমার দুই বউ বসে পড়লো। ওরা দুজনে দুজনের প্লেটে খাবার তুলে নিল, কিন্তু আমাকে দিল না। এটা দেখে আমার খুব মনে কষ্ট পেলাম। ভাবলাম ওদের হয়তো অনেক ক্ষুধা পেয়েছে, তাই হয়তো আমার খাবার তুলে দেওয়ার কথা ভুলেই গিয়েছিল। কথাটা ভেবেই যেই খাবার নিতে যাব তখনই রাইসা বলে উঠলো হা করো। আমি বুঝতে পারলাম এই জন্যই হয়তো খাবার প্লেটে খাবার দেয়নি আমাকে। আমি আর কিছু না বলে খাবার খেয়ে নিলাম। দুপাশ থেকে দুই বউ খাইয়ে দিচ্ছে আমাকে। বেশ মজা লাগছে। এমন ভাগ্য কয়জনের কপালে আছে। আমি তৃপ্তি সহকারে খাচ্ছি, ঠিক তখন দাদুভাই বলল তোর কপাল দেখে নিজেরই খুব হিংসা হচ্ছে রে। আমি বললাম কেন কেন? দাদুভাই বলল এই যে তোর পাশে দুইটা সুন্দরী বউ তোকে খাবার খাইয়ে দিচ্ছে, আর আমাকে দেখ কি কি ফাটা কপাল। আমি বললাম আরে বুড়ো কি যে বলো, আমার তিনটা বউ, একজন হয়তো অভিমান করে আছে তাই খাইয়ে দিচ্ছে না, না হলে সামনে থেকে আরেকটা সুন্দরী বউ খাইয়ে দিত। কথা শুনে দাদু ভাই আমার দিকে রাগি ভাবে থাকালো। দাদু ভাই বলল তোর সুন্দরী বউ থাকতে আমার একমাত্র সুন্দরী বউর দিকে নজর দিস কেন? আমি বললাম বারে, এটা তো আমারই বড় বউ, বিয়ে করেছি সেই অনেক বছর আগে, কিন্তু আফসোস এখন পর্যন্ত বাসরটা করতে পারলাম না। অনুমতি দেও বুড়ো, শুভ কাজটা সেরে ফেলি। দাদুভাই বলল তামসামি তোর তো দুইটা বউ আছে তাই না, তাহলে কেন আমার বউর দিকে নজর দিস? আমার একটা মারতো বউ, প্লিজ এইটারা চাইরা দেন। আমি বললাম বড় এবার কেন একটা একটা করতাছ? তুমি তো বললা তোমার ফাটা কপাল। দাদুভাই বলল আমার ভুল হয়েছে। আমি বললাম আমি ছাড়বো না, আজকে শুভ কাজটা সেরে ফেলবো, অনুমতি দাও। দাদুভাই বলল তবে রে দাঁড়া তুই, আমাকে আর পাইকে খাওয়া তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। তাই এক দূরে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম, তাও আবার ঘুমের ভান ধরে। উদ্দেশ্য ভান ধরে পরে থাকবো। কিছুক্ষণ পর আমার দুইটা লাল টুকটুকে বউ রুমে প্রবেশ করলো। দরজাটা লক করে আমার দুই পাশে দুইজনে শুয়ে আমার বুকে মাথা রাখলো। রাইসা বলল ওই শোনো না। আমি বললাম বলো শুনছি। রাফিয়া বলল তুমি কি আমাদের ভালোবাসো? আমি বললাম তোমাদের কি মনে হয় ভালোবাসি না? রাইসা বলল মনে হচ্ছে ভালোবাসো। আমি রাইসা আর রাফিজার ছোটরা কি হনো একসাথে কিস করছি, একটু তো শরম করো, আগে বিয়েটা করো তারপর না হয় স্বপ্ন দেখো। আমি বললাম সত্যি গো পাখিরা, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। রাইসা বলল সত্যি? আমি বললাম সত্যি বউ। ওরা খুশিতে পাগল হয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি যেই না কিছু করতে যাব তখন রাফিয়া আর রাইসা বলল ওই অডিয়েন্স আপনারা কি শুনেন, আমরা এখন আমার জামাইকে আদর করব, সবাই চুপটি করে ঘুমান, আর ঘুমাইয়া বউ নিয়ে স্বপ্ন দেখেন, আর আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা সারাটা জীবন এভাবে মিলেমিশে থাকতে পারি। এখানে এই গল্পটা শেষ হইল। নতুন গল্প খুব তাড়াতাড়ি দেওয়া হবে। আর একটা কথা গাইস, গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ছোট ভাইরে কিন্তু আমার মতো আপনারা ভালোবাসেন।